আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সবাইকে আমাদের নতুন একটা কোর্সে। সো আমাদের এই কোর্সটা আমরা প্রায় অনেকদিন পর শুরু করি। আমাদের অনেকগুলো কোর্স আছে, তার মধ্যে এইটা একদম বেসিক কোর্স, যেখানে আপনারা আর্টিকেল রাইটিং থেকে শুরু করে পাবলিকেশন পর্যন্ত প্রতিটা ধাপ আপনারা শিখতে পারবেন। আর এটা যদি ফলো করেন, সেক্ষেত্রে আর কোনো কিছু ফলো না করলেও চলবে। মোটামুটিভাবে বলা যায় যে আপনাদের কাজ করার জন্য যা ইনস্ট্রুমেন্ট দরকার আছে বা যতটুকু নলেজ দরকার আছে, মোটামুটি সবগুলো পেয়ে যাবেন আমাদের এই কোর্সের মধ্যে। সেজন্য আমরা অলওয়েজ রেকমেন্ড করি, যদি আপনি একদম বিগিনার হয়ে থাকেন, একদম ফার্স্টের দিকে আপনার এই কোর্সটা করে নেওয়া উচিত। সেক্ষেত্রে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন। দেন আপনি যে স্পেসিফিক ফিল্ডে পড়াশোনা করছেন, আপনার মেজর যেটাই হোক, এটা হতে পারে সায়েন্স, কমার্স, আর্টস বা যে কোনো ব্যাকগ্রাউন্ডের, আপনারা ওইটার জন্য স্পেসিফিক কোর্স আছে সেগুলো করবেন। বাকি যদি বলি, একদম ওভারঅল সবার জন্য হচ্ছে এই কোর্সটা। আর আমাদের কোর্সটা হচ্ছে আর্টিকেল রাইটিং টু পাবলিকেশন, একদম বেসিক টু অ্যাডভান্স আর কি। প্রতিটা জিনিস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। প্রথমত, আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা ওভারঅল আউটলাইনটা একটু দেখার ট্রাই করব। আর আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখব, যে আর্টিকেল রাইটিং এবং পাবলিকেশন করার জন্য যে পাথ ওয়েটা আছে, অর্থাৎ কিভাবে এই জিনিসটা কাজ করে, এই জিনিসগুলো আমরা দেখার ট্রাই করব। আর এর পরবর্তী ক্লাস থেকে আমরা আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো আমরা বোঝার ট্রাই করব। এক্ষেত্রে আপনাদেরকে একটু বলে দিই আমি, আমাদের এই কোর্স, এইটার প্রথম কয়েকটা ক্লাস হবে থিওরিটিক্যাল ক্লাস, অর্থাৎ থিওরিটিক্যাল অনেক কিছু আমরা এখানে বোঝানোর ট্রাই করবো আপনাদেরকে। যখন আপনারা এগুলো বুঝে যাবেন, এরপর আমরা শিফট করব প্র্যাকটিক্যাল ক্লাসের দিকে। কারণ একদম প্রথমে আপনাদেরকে যদি আমি গুগল স্কলার থেকে আর্টিকেল পড়া দেখাই, সেক্ষেত্রে আপনারা অনেক বেশি প্রবলেম ফেস করবেন। আপনার ফ্রেন্ড সে হয়তো জানে, বাট আপনি হয়তো জানেন না গুগল স্কলার কি, গুগল কি। তাছাড়া এগুলোর মতো আরও যেগুলো প্ল্যাটফর্ম আছে, যেগুলো দিয়ে আমরা ইনফরমেশন খুঁজে বের করি, এরপর হচ্ছে লিখি। এই জন্য প্রথমে ধাপে ধাপে যদি আমরা যাই, পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই আপনাদের উচিত প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করা, আর প্রতিটা ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করবেন, যত কোশ্চেন থাকে করবেন। আপনাদের এটা ভাবার কোনো কারণ নাই যে আমি যদি প্রশ্ন করি, এটা অ্যান্সার দিতে পারবো কি পারবো না। সো ওইটা নিয়ে আপনার একদম ভাবার কোনো কারণ নেই। আপনাদের মনে যত কোশ্চেন আছে, যে কোনো বিষয় হোক, আমাদের রিসার্চ রিলেটেড বা পাবলিকেশন রিলেটেড, আপনারা করতে পারেন। অথবা আপনি যদি চান পরবর্তীতে এটা আমাকে পার্সোনালি ইনফর্ম করবেন, সেটাও করতে পারেন। বাট আমি চাই আপনারা কোর্সটা ভালো মতো করবেন, একদম A to Z পুরো জিনিসটা হচ্ছে শিখবেন, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন করবেন, এইটা থেকে একটা বেনিফিট আপনারা নেবেন। আর প্রতিটা ক্লাস যেহেতু রেকর্ড থাকবে, সো এটা নিয়ে আপনাদের একদম ভাবার কোনো কারণ নাই। যতদিন আমাদের কোর্স থাকবে, পুরো 1 মাস, এই কোর্সটার সময় জুড়ে প্রত্যেকটা ক্লাস ইউটিউবে আপলোড করা হবে, অ্যাভেলেবল সবার জন্য। এরপর কোর্স শেষে প্রত্যেকটা ক্লাস আমরা প্রাইভেট করে দিব বা আনলিস্ট করে দিব। শুধুমাত্র আপনারা যারা আছেন তারাই কোর্সটা দেখতে পারবেন, বাকিরা দেখতে পারবে না। ওকে? আর এমনিতে কোর্স যতদিন চলবে ততদিন সবাই এটা দেখতে পারবে। যাই হোক, আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। এটা হচ্ছে একটা ইমেজ, যেটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে আপনি যদি একজন ভালো রিসার্চার হতে চান, আপনার কি কি কোয়ালিটি থাকা উচিত, বা আপনার কি কি প্রপার্টিস বলি বা কোয়ালিফিকেশন বলি, এগুলো থাকা উচিত। যেমন প্রথম হচ্ছে আপনার প্যাশন থাকা উচিত, কিউরিওসিটি থাকা উচিত, আপনার কাজের জন্য যে ধৈর্য এটা থাকা উচিত, এরপর ক্রিটিক্যাল থিঙ্কিং থাকা উচিত, নেটওয়ার্কিং করার মতো যোগ্যতা থাকা উচিত, কোলাবোরেশন আপনি করবেন বিদেশি প্রফেসরদের সাথে, এইটা কিভাবে আপনি করবেন, এইটার ক্যাপাবিলিটি আপনার থাকা উচিত। এরপর আপনি ইথিক্স মেনটেন করেন নাকি করেন না, এটাও থাকা উচিত। কারণ দেখা যাবে না হলে অন্য একজনের ফিগার, অন্য একজনের টেবিল, অন্য একজনের রেজাল্ট বা অন্য একজনের ইনফরমেশন আপনি আপনার পেপার ইউজ করেছেন, অথচ তাকে আপনি ক্রেডিট দেননি বা সাইট তাকে করেননি। তো সো এই ধরনের কোনো কিছু করা যাবে না। ওকে? সো এই ধরনের বেশ কিছু কোয়ালিটি আপনাদের থাকা উচিত। যদি করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সাকসেস হবেন এই ক্ষেত্রে। আমরা এখন শুরু করতে যাচ্ছি। আপনারা কাইন্ডলি এটা একটু সবাই দেখেন। এটা হচ্ছে এমন একটা ফ্লোচার্ট, যার মাধ্যমে আমরা বোঝানোর ট্রাই করেছি যে একটা আর্টিকেল কিভাবে শুরু হয় আর কিভাবে এটা শেষ হয়। এটা জাস্ট আপনারা 30 সেকেন্ডের মতো সময় আছে, একবার একটু দেখেন। এরপর পুরো জিনিসটা আমরা এক্সপ্লেন করার ট্রাই করব।
আপনারা এটা দেখেছেন? জি ভাইয়া। ওকে। যদি দেখে থাকেন, সো এটা না বুঝলেও কোনো প্রবলেম নাই। এইটা প্রত্যেকটা জিনিস আমরা ধরে, ধরে শেখাবো। আমরা ক্লাসের শেষের দিকে এটা নিয়ে আলোচনা করব। ওকে? সো আমাদের কোর্সের মধ্যে যা, যা থাকবে এই বিষয়টা আপনাদেরকে একটু ওভারভিউ দেই। এরপর হচ্ছে আমাদের যে স্লাইড আছে এই স্লাইডটা আমাদের আপডেট স্লাইড না। আমরা আপডেট স্লাইডটা নিয়ে পরবর্তীতে আমরা দেখাবো। কারণ হচ্ছে ওইটা আমি আসলে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম। সো প্রবলেম নেই। অলমোস্ট সেম বাট অনেক কিছু এটাতে আপডেট আছে। আমরা ওইটাই ফলো করব। আর স্লাইডটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব যাতে করে আপনাদের এটা হেল্প হয়। এরপর আপনি আর্টিকেলের টপিক কিভাবে সিলেক্ট করবেন এটা নিয়ে আমাদের অনেক কথাবার্তা থাকবে। আমাদের একটা কোর্স আছে সত্যি কথা বলতে যে হাউ টু সিলেক্ট দ্য রিসার্চ টপিক। এটার উপর প্রায় কতগুলো ক্লাস, প্রায় 7টা থেকে 8টার মতো ক্লাস আছে আমাদের ওই কোর্সটার মধ্যে। ওইটা একটা রেকর্ডেড ক্লাস বা কোর্স। সো ওইটা যদি আপনি যদি করেন বা পারচেস করেন বা শিখেন, সেক্ষেত্রে একটা রিসার্চ টপিক সিলেকশন করার জন্য যে কত কিছু জানতে হয় বা কত অ্যাঙ্গেলে চিন্তা করা যায় এই বিষয়টা আপনাদের একদম মাথায় চলে আসবে। যাই হোক, তারপর আমরা এখানে কিছুটা টাচ দেওয়ার ট্রাই করব কীভাবে রিসার্চ টপিক সিলেকশন করবেন। এরপর লিটারেচার রিভিউ, এটা নিয়ে অনেক কিছু থাকবে, রিসার্চ গ্যাপ। এরপর হচ্ছে কীভাবে আপনি কোশ্চেন মেক করবেন আপনার রিসার্চের জন্য। এরপর হচ্ছে আপনি একটা টপিক সিলেক্ট করলে তো হবে না, আপনার যে এক্সপার্ট আছে তার সাথে কনসাল্ট করতে হবে। এরপর আপনি যে রিসার্চ করতে চান ওটার জন্য রিসোর্স কতটুকু আছে, আপনার টাকা, মানি বা হচ্ছে আপনার সময় বা ইনস্ট্রুমেন্ট, এই বিষয়গুলো এখানে নিয়ে আসতে হবে। এরপর লিটারেচার রিভিউটা আমরা শিখব, রিসার্চ ডিজাইনটা আমরা শিখব, এরপর ডাটা কালেক্ট করাটা শিখব, এরপর ডাটা অ্যানালাইজ করা, আর্টিকেল লেখা, ম্যানুস্ক্রিপ্ট যেটা আমরা বলি এটা লেখা আমরা শিখব। এরপর পিয়ার রিভিউ ফিডব্যাক কিভাবে হয়, এরপর জার্নাল সিলেকশন করা, এরপর আর্টিকেলটা একটা জার্নালে সাবমিট করার যে প্রসেস এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। ওইটা আমরা একদম টু দ্য পয়েন্ট দেখাবো না, কারণ ওইটা ডে বাই ডে চেঞ্জ হয়। সো আপনাদের ওইটা করার জন্য যা যা লাগবে প্রত্যেকটা জিনিস আমরা মোটামুটি দেখা ট্রাই করে দিব। বাকি অনলাইনে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন, ওটা দেখে সাবমিট করবেন বা ওটা না দেখলেও কোনো প্রবলেম নেই। ওইটা এমনি সবাই পারে। আপনাকে বলবে কভার লেটার আপলোড করেন, আপনাকে বলবে এখন আপনি এটাতে টিক দেন, এটা আপনি টাইটেলটা আপলোড করেন, সিম্পল। সো ওইটা দেখানো সমান। এরপর পিয়ার রিভিউ প্রসেসটা কীভাবে হয় এটা আমরা দেখা ট্রাই করব। এরপর রিভিশন বা রিসাবমিশন বিষয়টা আসলে কি, এরপর পেপার আপনার অ্যাকসেপ্টেন্স হবে, এরপর গ্যালারি প্রুফ আসবে, এরপর পাবলিকেশন হবে, এরপর পোস্ট পাবলিকেশন হবে। এটা বলতে আবার কি বোঝায়, প্রতিটা বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে। এরপর অবজারভেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট, এটা আসলে কি। তারপর আমাদের একটা লেকচার থাকবে আপনার আর্টিকেল রাইটিংয়ের জন্য। সো এটা হচ্ছে হোয়াট ইজ রিসার্চ, রিসার্চটা অ্যাকচুয়ালি কি, এই বিষয়টা আমরা এই জায়গা থেকে বুঝতে পারবো। এরপর রিসার্চের যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে যেমন বেসিক রিসার্চ, এরপর অ্যাপ্লাইড রিসার্চ এটা, এরপর বেসড অন ম্যাথোডোলজি আছে, এটার উপর ভিত্তি করে রিসার্চকে ক্লাসিফাই করা যায়। দেন হচ্ছে ডাটা সোর্সের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করা যায়। এরপর রিসার্চ ম্যাথোডোলজি বেসড অন ডাটা সোর্স। এরপর আপনি যে রিসার্চ পেপার লিখবেন এর জন্য তো ল্যাঙ্গুয়েজের একটা বিষয় থাকে তাই না, আপনি কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন, ইউকে না ইউএসএ নাকি অস্ট্রেলিয়া না ক্যানাডিয়ান নাকি আপনি ইন্ডিয়ান ইংলিশ ইউজ করবেন, কোনটা ইউজ করবেন এইটাও কিন্তু শিখতে হবে। এরপর এখানে বেশ কিছু নিয়মকানুন দেয়া আছে এক্সাম্পল হিসেবে, চাইলে এটা দেখতে পারেন। এরপর ভোকাবুলারি হচ্ছে এটা। এরপর ওকে, এরপর একটা আর্টিকেল স্ট্রাকচার, আর্টিকেলের ভিতরে কি কি থাকে, অ্যাবস্ট্রাক্ট থাকে, টাইটেল থাকে, কিওয়ার্ড থাকে, মেন বডি থাকে, ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, অনেক কিছু থাকে। এটা হচ্ছে রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে। আর রিভিউ আর্টিকেল বা আদার্স যে আর্টিকেল আছে এটার জন্য আবার এগুলো থাকে। এরপর যদি বলি যে একটা আর্টিকেলের 3টা পার্ট থাকে, প্রথম হচ্ছে অথর ডিটেলস থাকে, এরপর আর্টিকেল সেকশন, এরপর হচ্ছে রেফারেন্স। এটা হচ্ছে একটা আর্টিকেলের অ্যানাটমি। এরপর টাইটেল আপনি কীভাবে লিখবেন, একটা রিসার্চ পেপার যখন আমরা লিখতে চাই প্রথমে কিন্তু টাইটেলটা সিলেক্ট করতে হয়। আপনি যদি ভালো একটা টাইটেল সিলেক্ট না করেন সেক্ষেত্রে আর্টিকেল কিন্তু ভালো জায়গায় যাবে না। এখন কথা হচ্ছে আর্টিকেল লিখতে হলে তো টাইটেল লিখতে হবে, টাইটেল লেখার নিয়মটা তো জানতে হবে তাই না। শুধু আমার মাথায় একটা জিনিস আসলো
আমি ওইটা লিখে দিলাম বা অন্য একটা জায়গা থেকে কপি করলাম, ওইটা ইউজ করলাম, এগুলো করা যাবে না। এগুলো হচ্ছে সিমিলারিটি বা প্লাগারিজম, এই বিষয়গুলো চলে আসে। এগুলো টোটালি আনএথিক্যাল ওয়ার্ক। সো আমাদের উচিত এগুলো থেকে দূরে থাকা। তো আপনাদেরকে শিখতে হবে টাইটেল কীভাবে লিখতে হয়, প্রত্যেকটা জিনিস শেখানো হবে, ডোন্ট ওয়ারি। এরপর অ্যাবস্ট্রাক্ট কীভাবে লিখবেন, এরপর কিওয়ার্ড কীভাবে লিখবেন, ইন্ট্রোডাকশন লেখার নিয়ম, এরপর ম্যাথোডোলজি, এরপর রেজাল্ট সেকশন, এরপর হচ্ছে ডিসকাশন, কনক্লুশন, এরপর হচ্ছে ফিউচার ডিরেকশন বা ফিউচার পার্সপেক্টিভ, এইটা লেখার নিয়মটা। এরপর আপনি আর্টিকেল যখন লিখতে যাবেন অবশ্যই আপনাকে ইনফরমেশন খুঁজে বের করতে হবে। ইনফরমেশন কোন জায়গা থেকে আপনি খুঁজে বের করবেন? অনেকগুলো অনলাইন সোর্স আছে বা বলা যায় যে অনলাইন টুল বা সার্চ ইঞ্জিন আছে, যেগুলো থেকে আপনি ডাটাগুলোকে নিতে পারেন বা ইনফরমেশন নিতে পারেন। আপনি সরাসরি গুগল থেকে ইনফরমেশন নিতে পারেন না, কারণ যখন আপনি গুগলে ইনফরমেশন সার্চ করবেন, গুগল আপনাকে সবগুলো একসাথে দিবে। এটা সঠিক, ব্যাঠিক প্রত্যেকটা জিনিস আপনাকে দিবে, কারণ গুগলের ডাটাবেস হচ্ছে বিশাল। তার মধ্যে অনেক 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 ডেটা আছে, ভুল আছে, সঠিক আছে, অনেক কিছু আছে। কপিরাইট ফ্রি আছে এবং কপিরাইট আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু সে আপনাকে দিবে। বাট আপনি তো আপনার পেপারের জন্য সবগুলো ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি একটা পেপার যখন সাবমিট করবেন, এটা সায়েন্টিফিক কমিউনিটিতে সাবমিট করবেন। একজন রিসার্চার, একজন সায়েন্টিস্ট, একজন ইউনিভার্সিটির প্রফেসর, একজন স্টুডেন্ট আপনার পেপারটা পড়বে, আপনার পেপার থেকে ইনফরমেশন নিয়ে তাদের রিসার্চে ইউজ করবে। সেক্ষেত্রে আপনি যদি কোনো ভুল ইনফরমেশন ইউজ করেন, অন্যরা কিন্তু অ্যাফেক্টেড হবে। সো এটা করা যাবে না। এক্ষেত্রে আপনাকে স্পেসিফিক কিছু সাইট আছে, ওই জায়গা থেকে ইনফরমেশন নিতে হবে, যেমন গুগল স্কলার, পাবমেড, রিসার্চগেট, কানেক্টেড পেপার্স, সায়েন্স ডিরেক্ট, এরকম অনেকগুলো আছে। এখানে প্রায় 16 নাম্বার অফ সার্চ ইঞ্জিন আমরা অ্যাড করেছি, এর থেকে অনেক বেশি আছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। বাট আমরা এখানে সবগুলো ইউজ করব না, 3টা বা 4টা ইউজ করব। এর মধ্য থেকে ম্যাক্সিমাম কাজ কিন্তু আমাদের হয়ে যাবে। যাই হোক, আমরা এগুলো দেখাবো আস্তে আস্তে। এরপর হচ্ছে আপনি আর্টিকেলটা তো খুঁজে বের করলেন, এখন আর্টিকেলটা আপনাকে পড়তে হবে। পড়ার আগে আর্টিকেল ডাউনলোড করতে হবে। ডাউনলোড কীভাবে করবেন? অনেকভাবে ডাউনলোড করা যায়। কিছু আছে আপনি সরাসরি ডাউনলোড করতে পারেন, যেটাকে আমরা ওপেন অ্যাক্সেস বলি, যেটা আপনি দেখেন সরাসরি ডাউনলোড করতে পারেন, কোনো প্রবলেম নেই, টাকা লাগে না, সরাসরি ডাউনলোড করে পড়তে পারেন, ইউজ করতে পারেন ইনফরমেশন ওই জায়গা থেকে। জাস্ট ওই পেপারটাকে সাইট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। বাট আপনি যদি সার্চ করেন তাহলে এরকম অনেক আর্টিকেল খুঁজে পাবেন যেখানে আপনি ডাউনলোড করতে পারছেন না, তারা টাকা চাইছে। এখন আপনার তো টাকা নেই, এখন আপনি কি করবেন? আর্টিকেল কি আপনি পড়বেন না? অবশ্যই পড়বেন। কিভাবে পড়বেন? অনেকগুলো ওয়ে আছে, যে উইদাউট টাকা বা উইদাউট মানি, হাউ ক্যান আই ডাউনলোড দ্য আর্টিকেল from the search engine. Okay, it can be Google Scholar, it can be PubMed, Science Direct, ResearchGate, anything else. জাস্ট আমরা কয়েকটা নিয়ম যদি ফলো করি আমরা পেয়ে যাব। সো এখানে অনেকগুলো নিয়ম আমরা দেখাবো যখন আমাদের এইটার উপর একটা লেকচার থাকবে তখন, অর্থাৎ টাকা ছাড়াও আর্টিকেল কীভাবে ডাউনলোড করা যায়। এখানে আরও বেশ কিছু টেকনিক দেওয়া আছে, এগুলো আপনারা ফলো করবেন। এরপর সফটওয়্যার, আপনি নর্মালি যদি কাজ করতে চান, বেশ কিছু সফটওয়্যার কাজ আপনাকে শিখতে হবে। উইদাউট লার্নিং ইউ ক্যান্ট ইউজ দিস। ওকে, অবশ্যই আপনি বেসিক কিছু সফটওয়্যার কাজ শিখবেন, যেগুলো ওভারঅল সব জায়গায় ইউজ করবেন। যেমন বারান্ডা সফটওয়্যার, যেটা ফিগার ড্র করার জন্য আমরা ইউজ করি। এটা প্রিমিয়াম একটা সফটওয়্যার, বাট আপনি যদি চান ফ্রিতে ইউজ করতে পারেন, তবে বেশ কিছু লিমিটেশন আছে। আপনি যদি নর্মাল কাজ করেন 1টা 2টা 3টা 4টা, সেক্ষেত্রে আপনি ফ্রিটা ইউজ করতে পারেন। এখানে মনে হয় সর্বোচ্চ 4টা ফিগার ড্র করা যায়, এরপর ওগুলো ডিলিট করে দিয়ে আপনি আবার করতে পারেন। বাট আপনি যদি প্রিমিয়ামটা ইউজ করেন, অনেক বেশি আপনি ফ্যাসিলিটি এই জায়গা থেকে পাবেন। যাই হোক, আমরা এটা শিখাবো কীভাবে এটা করতে হয়। এরপর এনোর সফটওয়্যার দিয়ে রেফারেন্সিং করা, গ্রামারলি দিয়ে গ্রামার চেক করা, টাইটিন সফটওয়্যার দিয়ে আপনার প্লাগারিজম বা যদি বলি সিমিলারিটি চেক করা, কোইলবোর্ড দিয়ে হচ্ছে প্যারাফেস করা, কেমড্রো দিয়ে হচ্ছে যে কোনো ধরনের কেমিক্যাল স্ট্রাকচার ড্র করা। এই বিষয়গুলো আপনি এই জায়গা থেকে শিখতে পারবেন। প্রত্যেকটা সফটওয়্যার বা 2টা 3টা সফটওয়্যার মিলে আমাদের একটা ক্লাস থাকবে, আমরা ওই ক্লাসের মধ্যে ট্রাই করব ওই সফটওয়্যারগুলোকে ইউজ করা।
কীভাবে এগুলো ইউজ করতে হয়। এরপর জার্নাল সিলেকশন। আপনি তো যে কোনো জার্নালে পেপার সাবমিট করবেন না। আপনি অবশ্যই ভালো একটা জার্নালে পেপার সাবমিট করবেন। এখন ভালো জার্নাল আপনি কীভাবে চিনবেন, তাই না? আপনি কি গুগলে লিখে সার্চ করবেন যে আমার একটা ক্যান্সারের পেপার আছে, এখন আমি কোন জার্নালে হচ্ছে পেপার সাবমিট করব? ও আপনাকে অনেকগুলো জার্নাল সাজেস্ট করবে, বাট আপনি তো সবগুলি করবেন না, কারণ একটা জার্নাল সিলেকশনের ক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে। একটা জার্নালে পেপার সাবমিট করবেন, দেখবেন তাদের রিভিউ করার যে প্রসেস এটাতে সময় লাগবে 8 মাস। এখন আপনি কি 8 মাস ওয়েট করবেন? আপনার হাতে কি 8 মাস সময় আছে? উত্তর হচ্ছে না। আপনি চান অনেক দ্রুত পাবলিকেশন। ওকে ফাইন। সো আপনাকে ওটা চেক করে নিতে হবে। এখন আপনি যখন দ্রুত পেপার পাবলিশ করতে চান, দেখলেন ওই জার্নালে পেপার যখন সাবমিট করবেন, ওইটাতে টাকা লাগবে হচ্ছে বাংলাদেশের টাকায় 7 লক্ষ টাকা। এখন আপনি কি করবেন? ধরেন প্রায় $5,500 লাগে, বাংলাদেশের টাকায় ধরে নিচ্ছে প্রায় 7 লক্ষ টাকার মতো আর কি, কম বেশি প্লাস মাইনাস। এখন আপনি কি ওইটাতে পেপার সাবমিট করবেন? উত্তর হচ্ছে না, করবেন না, কারণ আপনার কাছে টাকা নেই, তাই না? কিন্তু আপনি যদি ওখানে সাবমিট করে দিয়ে বসে থাকেন তাহলে কি করবেন? প্রবলেম হয়ে যাবে না? টাকা তো ম্যানেজ করতে পারবেন না আপনি। তখন আবার পেপারটাকে উইথড্র করে নিতে হবে। এরপর ধরেন আপনি একটা পেপারে সাবমিট করলেন, দেখলেন এটা মোটামুটি 3 মাসে পেপার পাবলিশ করে, আবার কোনো টাকাও নেই। ওইটাতে যখন পেপার সাবমিট করলেন, দেখলেন যে ওইটা প্রিডেটরি জার্নাল, আই মিন ভুয়া জার্নাল। এখন ওইটাতে করা না করা সমান কথা। ওইটাতে করলে আরও ডিসক্রেডিট। সো আপনাকে জানতে হবে যে জার্নালের কোন জার্নাল পেপার আপনি সাবমিট করবেন। এরপর জার্নালের র্যাঙ্কিং চলে আসে। Q1, Q2, Q3, Q4 কোনটাতে আপনি করবেন? Q1 এ করবেন নাকি Q2 তে করবেন নাকি Q3 নাকি Q4 কোনটাতে আপনি করবেন? রাইট? এরপর জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর চলে আসে। আপনি কত ইমপ্যাক্টে পেপারটাকে করবেন। এরপর চলে আসে জার্নালের পাবলিশার। সব পাবলিশার কিন্তু ভালো না। আবার সব পাবলিশার খারাপও না। যেমন স্প্রিঞ্জার এটা খুব ভালো পাবলিশার। টেইলর ফ্রান্সিস, তারপর হচ্ছে এলসেভিয়ার, অক্সফোর্ড প্রেস, এগুলো খুব ভালো। যদি মডারেট কিছু বলি সেক্ষেত্রে বলতে পারি সিন্দাই আছে, তারপর ব্যান্থম সায়েন্স আছে, এমডিপিএ আছে, এগুলো মোটামুটি ভালো আর কি। সো আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যে কোন পাবলিশার পেপার আপনি করবেন। আপনি যদি একদম টপে যেতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ন্যাচারে, ল্যান্ডসেটে, এগুলোতে। এরপর আপনি কি পেপারটা কি কোনো স্পেশাল ইস্যুতে সাবমিট করবেন নাকি আপনি নর্মাল অ্যাজ ইউজুয়ালি আপনি সাবমিট করবেন রেগুলার প্রসেসে, এইটা আপনাকে বুঝতে হবে। স্পেশাল ইস্যুতে যদি করেন আপনি একটা এক্সট্রা বেনিফিট পাবেন, কারণ তারা ওই ধরনের পেপার তখন নিচ্ছে আর আপনি ঠিক তখনই পেপারটাকে দিলেন। এটা অনেকটা এরকম, একজন কাস্টমার আপনার এক মোবাইল কিনবে আর আপনি তার কাছে মোবাইলটা সেল করছেন। আপনাকে কষ্ট করে আর এটা বোঝাতে হচ্ছে না যে আমার মোবাইলটা খুব ভালো, এটার খুব ভালো ফিচার আছে, খুব ভালো ছবি তোলা যায় এটা দিয়ে, এটার মেমোরি কার্ড ভালো, এটার হচ্ছে ব্যাটারি চার্জ খুব ভালো, এটা ওনাকে বোঝাতে হচ্ছে না, কারণ তিনি জানে আর ইভেন তার হচ্ছে মোবাইলটার দরকার। সো আপনাকে অনেক কিছু বোঝাইতে হবে না, আপনি খুব ইজিলি মোবাইলটাকে সেল করে দিতে পারবেন। ঠিক সেমভাবে জার্নালগুলো যখন একটা স্পেশাল ইস্যু দেয় তখন তার ওই রেলিভেন্ট হচ্ছে পেপার নিবে। যেমন তার একটা স্পেশাল ইস্যু ওপেন করলো, তারা ব্রেস্ট ক্যান্সারের মধ্যে একটা স্পেসিফিক ক্যান্সার আছে, ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, এই রেলিভেন্ট তার হচ্ছে পেপার নেবে। এখন আপনি যদি তখন ইনস্ট্যান্ট ওই রেলিভেন্ট কোনো পেপার লিখে সাবমিট করেন, পসিবিলিটি আছে যে পেপারটা কিন্তু তারা নিয়ে নেবে। ওকে, রিজেকশনটা খুব কম আসে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে জার্নাল সিলেকশনের ক্ষেত্রে। যাই হোক, এগুলো আমরা একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এগুলো আসলে কাজ করে, কোন কোন টুল ইউজ করতে পারি, কোন কোন ওয়েবসাইট ইউজ করতে পারি আমরা জার্নাল সিলেকশন করার জন্য। এরপর জার্নালের র্যাঙ্কিং যেটা আমরা বললাম Q1, Q3, Q3, Q4 ডিটেলসে আমরা শিখব বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। এরপর জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর কি, এটার উপর আমাদের ক্লাস থাকবে, লেকচার থাকবে। এরপর যেটা আমরা বললাম যে প্রিডিটরি জার্নাল বা হচ্ছে ইনডেক্স জার্নাল অ্যাকচুয়ালি কি, যেমন একটা জার্নাল যদি স্কোপাস ইনডেক্স হয় বা ওয়েব অফ সায়েন্স হয় সেক্ষেত্রে ধরা যায় ওইটা খুবই ভালো একটা জার্নাল। আপনি ওয়ার্ল্ডের মধ্যে যত ভালো ভালো জার্নাল আছে সবগুলোর মধ্যে আপনারা স্কোপাস আর ওয়েব অফ সায়েন্স এই দুইটা পাবেন। ওয়েব অফ সায়েন্স তারা ওই জার্নালকে ইমপ্যাক্ট ফ্যাক্টর প্রোভাইড করে। আমরা শুনেছি না, ইমপ্যাক্ট ফ্যাক্টর 1, 2, 3, 4, 5, 6 এরকম ইমপ্যাক্ট ফ্যাক্টর প্রোভাইড করে ওয়েব অফ সায়েন্স। আর সাইট স্কোর প্রোভাইড করে স্কোপাস। আর এই সাইট স্কোর 3 বছর ব্যাকগ্রাউন্ড তার যে হিস্ট্রি আছে ওইটার উপরে চেক করে, তার সাইটেশন উপর বেস করে তার এটাকে প্রোভাইড করে। এটা একটা ক্যালকুলেশন আছে আর কি।
যাই হোক, ওইটা ক্যালকুলেশনের উপর আমাদের একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা হয়তো পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। ওইটা একটু দেখে নিন কীভাবে হচ্ছে ক্যালকুলেশন করতে হয়। আর ইম্প্যাক্ট ফ্যাক্টর যেটা আছে এটা ভিডিও আছে, পেয়ে যাবেন। আর ইম্প্যাক্ট ফ্যাক্টর 2 বছরের উপর ডিপেন্ড করে এটা হয়। যাই হোক, এটা একটা ম্যাথমেটিক্স ইস্যু, যদি চান দেখে নিতে পারেন, বাট এটা না জানলেও কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে বেশ কিছু ক্যারেক্টারিস্টিক আছে কিভাবে আপনারা বুঝতে পারবেন। প্রিডেটরি জার্নাল, আর একটা হচ্ছে ইন্ডেক্স জার্নাল, এগুলো আপনারা একটু দেখবেন আর কি। আর এরপর ফাইনালি যদি আমরা বলি, এখানে ডিফারেন্ট কিছু ইন্ডেক্সিং কোম্পানি আছে, যেমন স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, পাবমেড, সিম্যাগো, গুগল স্কলার। এই সম্পর্কে আমরা মোটামুটি একটু জানবো। এগুলো জানলে বলা যায় যে একটা আর্টিকেল লেখা থেকে একদম পাবলিকেশন পর্যন্ত পুরো যে জার্নিটা আছে এটা আপনারা বুঝে যাবেন আর পারবেন ইনশাল্লাহ। আমাকে কাইন্ডলি আপনারা একটু বলেন তো, আমাদের কোর্সের ভিতরে যা যা আছে এটা কি বুঝতে পেরেছেন? এখানে আর অনেক কিছু আছে, কারণ এই স্লাইডটা আমাদের আগের স্লাইড, যেটা আমরা বলেছি আমাদের আপডেট স্লাইডটা, ইনশাল্লাহ ওইটা তার বেশ অনেক কিছু জিনিস আছে আই থিঙ্ক। আমাদের এতটুকু যে কনভারসেশন হলো, যে ডিসকাশন হলো, এইটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? এখন হচ্ছে আমরা মেইনলি আমাদের ক্লাস হচ্ছে শুরু করব। আমরা এতটুকু শুধু আমাদের কোর্স যে ওভারভিউ আছে এটা এক্সপ্লেন করেছে। জি ভাই, বুঝতে পেরেছি। আমাদের পার ক্লাস কত সময় ধরে হবে এটা একটু জানা যায়? লাইক আজকের সেশনটা কতক্ষণ চলবে? আজকে আমাদের নর্মালি ক্লাসগুলো আসলে ডিপেন্ড করে, আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ কখন আজকেরটা হয়তো আমরা তাড়াতাড়ি শেষ করে দিব, হয়তো আর 15-20 মিনিটের ভিতরে শেষ করে দিব। টোটাল ধরেন প্রায় 50 মিনিট হবে। আর এমনিতে নর্মালি আমাদের 1 ঘন্টা, কখন 1 ঘন্টা প্লাস। আগে যখন আমরা ক্লাস নিতাম তখন প্রায় 2 ঘন্টাও হতো আর কি। আপনারা আমাদের 2023 সালের ক্লাসগুলো যদি দেখেন, দেখবেন কয়েকটা ক্লাস মেবি ওখানে আপলোড করা আছে। ওইখানে প্রায় 1 ঘন্টা 58 মিনিট, 1 ঘন্টা 52 মিনিট এরকম ছিল আর কি। সো আমরা ওই জিনিসগুলোকে এখন আর একটু সুন্দর করে অর্গানাইজ হইতে প্রেজেন্ট করি, যাতে আমরা সময়টাকে একটু মিনিমাইজ করতে পারি। বুঝতে পেরেছি। যে প্রবলেম নাই, আমরা আমাদের এগুলো ক্লাসের থাকে, রেকর্ডিং থাকবে, তো এটা নিয়ে আপনাদের একদম মানে অরিড হওয়ার কোনো কিছু নাই। সবচেয়ে বড় কথা, আমাদের প্রত্যেকটা ক্লাসের অনেকগুলো রিসোর্স অলরেডি আমাদের আছে। আমাদের প্রিভিয়াস যে আমরা এখন পর্যন্ত অনেকগুলো ক্লাস নিয়েছি, অনেকগুলো ব্যাচ কন্ডাক্ট করেছে, ওগুলোর আছে আমাদের। সো আপনাদের যে কোনো স্পেসিফিক টপিকের উপর যদি ক্লাস লাগে আমাকে বলবেন, প্রিভিয়াস ক্লাসটা আপনাদেরকে পাঠিয়ে দিলে আপনি ওটা দেখে নিন, ঠিক আছে? ওইটা নিয়ে কোনো প্রবলেম নেই। এইটা জাস্ট আপনারা আরেকবার একটু দেখেন, কারণ এই ম্যাপটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের পুরো কোর্সের ওভারভিউটা এখানে চলে আসবে। ওকে, ধরে নিচ্ছি আপনারা এটা শিখেছেন বা দেখেছেন। এখন আমরা এই বিষয়টাকে একটু বোঝার ট্রাই করি। প্রথমত, আপনারা যখন একটা রিসার্চের কাজ শুরু করতে চান বা হচ্ছে গবেষণা শুরু করতে চান, আমাদের অনেক টার্গেট থাকে, রাইট? অনেকে পড়াশোনা শেষ করেছেন, অনেকে স্টুডেন্ট আছেন, অনেকে বিদেশে পড়তে যাবেন, অর্থাৎ ডিফারেন্ট পারপাস থাকে আমাদের রিসার্চের কাজ শুরু করার জন্য বা শেখার জন্য। অনেকে মনে করেন যে এটা যদি শিখি, আমার একটা পাবলিকেশন যদি হয়, একটা দুটো পাবলিকেশন হয়, সেক্ষেত্রে আমার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক বাড়বে। আমি হয়তো ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে মাস্টার্স বা পিএইচডি শুরু করতে পারবো। অনেকে মনে করেন যে জবের ক্ষেত্রে হয়তো হেল্প করবে। অনেকের হয়তো আপনার এরকম কোনো প্ল্যানিং থাকে না, বাট তার খুব ভালো লাগে তাই সে হচ্ছে শিখে। এক একজন এক একটা পারপাস থাকে। তবে আমি ধরে নিচ্ছি আমাদের এখানে যারাই আছে বা মোটামুটি যারা শিখে, তাদের মধ্যে প্রায় 80 থেকে 90% স্টুডেন্ট যারা আছেন তাদের এক টার্গেট থাকে স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যাওয়া, মাস্টার্স বা পিএইচডি বা পোস্টডক, এরকম কোনো একটা কিছু। সো আপনি যখন এটা নিয়ে পড়তে যাবেন, আপনাকে রিসার্চের কাজ শুরু করতে হবে। এখন রিসার্চ, আপনি টপিক সিলেক্ট করতে হবে আপনাকে, কোনটা নিয়ে আপনি রিসার্চ করবেন। টপিকটা কিভাবে বুঝবেন? সহজ হিসাব, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন, আপনি যদি ফার্মাসিতে পড়াশোনা করে থাকেন বা কেমিস্ট্রি বা ফিজিক্স বা ম্যাথমেটিক্স বা বাংলা, হোয়াট এভার, যে কোনো সাবজেক্ট আপনি পড়াশোনা করে থাকতে পারেন, যেটাতে পড়াশোনা করেছেন ওই রেলিভেন্ট একটা টপিক সিলেক্ট করবেন। ওকে, এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। আপনি পড়াশোনা করেছেন ফার্মাসিতে, আপনি যদি এখন বলেন আমি বাংলা নিয়ে রিসার্চ করব, আপনি চাইলে করতেই পারেন, বাট করার পর আপনি যে খুব একটা বেনিফিটেড হবেন বিষয়টা ওরকম না। তাই আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন চেষ্টা করবেন ওই রেলিভেন্ট একটা
টপিক সিলেক্ট করার জন্য। ওকে, এখন টপিক সিলেক্ট করা বলতে আমরা আসলে কি বুঝি? যেমন আমি ফার্মাসিতে পড়াশোনা করেছি, ব্যাচেলর মাস্টার্স করেছি। এখন আমি কি আমার রিলিভেন্ট একটা টপিক নিব, নাকি আমার অনেকগুলো সাব ব্রাঞ্চ আছে ওগুলো আমরা নিব? কথা হচ্ছে আপনি আপনার টপিক রিলিভেন্ট নিতে পারেন, অথবা আপনার যে সাব ব্রাঞ্চ আছে ওই রিলিভেন্টও একটা কিছু নিতে পারেন যাতে রিলিভেন্ট হয়। সাপোজ আপনি চান হচ্ছে নিউরো সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন, খুব ভালো কথা। এটা নিয়ে আপনি পড়াশোনা করলেন, বা আপনি কেমিস্ট্রি নিয়ে পড়লেন, বা আপনি বায়োলজি নিয়ে পড়লেন, বা আপনি অনকোলজি নিয়ে পড়লেন, যেটা নিয়ে আপনি পড়লেন, দেখেন প্রত্যেকটা কিন্তু ঘুরে ফিরে একটার ডাইরেকশনে যাচ্ছে, সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স, রাইট? সো আপনি যদি এরকম হয়ে থাকেন মেডিকেল সায়েন্সের কোনো একটা টপিক নিয়ে পড়াশোনা করেছেন, সো আপনি এই রিলেভেন্ট যে কোনো একটা টপিক নিতে পারেন যেটার প্রতি আপনাকে অনেক বেশি টানে, বা যেটার প্রতি আপনি অনেক বেশি কিউরিসিটি ফিল করেন, বা আপনার প্যাশন আছে। আমাকে যদি পার্সোনালি বলেন, আমার হচ্ছে ক্যান্সার নিয়ে কাজ করার খুব ইচ্ছে। সো আমার ম্যাক্সিমাম পেপারে কিন্তু ক্যান্সার রিলেভেন্ট। এখন আমি পড়াশোনা করছি ফার্মাসিতে, আমি কাজ করতে চাই ক্যান্সার নিয়ে। ওকে ফাইন, কোনো প্রবলেম নাই। এখন কথা হচ্ছে আমি কি ক্যান্সার নিয়ে কাজ করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ পারবো। কিন্তু এটা কি কোনো রিসার্চ টপিক? উত্তর হচ্ছে না, এটা কোনো রিসার্চ টপিক না। কারণ রিসার্চ টপিক অলওয়েজ হবে একদম স্পেসিফিক ন্যারো একটা টপিক। তাহলে কি হবে? হবে হচ্ছে গিয়ে লাং ক্যান্সার, লিভার ক্যান্সার, ব্রেইন ক্যান্সার, স্কিন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার। ওকে, এই যে এরকম যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যান্সার, এগুলো হবে একটা টপিক। এখন কথা হচ্ছে আমি যদি বলি যে আমি লাং ক্যান্সার নিয়ে কাজ করি, এটা কিন্তু একটা রিসার্চ টপিক হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা কাজ করব আমরা কিন্তু শুধু লাং ক্যান্সার নিয়ে কাজ করতে পারবো না, আমাকে এইটার আরও স্পেসিফিক একটা টপিক নিতে হবে। কেমন? যেমন ধরেন যে আমি লাং ক্যান্সারের কোন সেগমেন্ট নিয়ে রিসার্চ করব। আমি কি হচ্ছে আপনার তার ফিজিওলজি নিয়ে কাজ করব, তার অ্যানাটমি নিয়ে রিসার্চ করব, নাকি তার ট্রিটমেন্ট নিয়ে করব, নাকি তার ডায়াগনোসিস নিয়ে করব, নাকি হচ্ছে তার প্রিভেনশন নিয়ে করব, ওকে, নাকি তার ইটিওলজি নিয়ে করব, নাকি তার প্রোগ্রেশন নিয়ে করব? আমি কোনটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করব, এটা হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে। সাপোজ ধরে নিচ্ছি আমার কাজ হচ্ছে গিয়ে লাং ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে কাজ করা। ওকে ফাইন, আরও স্পেসিফিক হলো লাং ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে আমার কাজ। এখন কথা হচ্ছে ট্রিটমেন্ট তো অনেকভাবে ট্রিটমেন্ট হতে পারে। একটা হতে পারে আপনার সিনথেটিক ড্রাগ দিয়ে, একটা হতে পারে ন্যাচারাল রিসোর্স দিয়ে। ন্যাচারাল রিসোর্স দিয়ে যদিও ট্রিটমেন্ট হয় না, এটা একটা প্রিভেনশন টাইপের, বাট ধরে নিচ্ছে এটা একটা ট্রিটমেন্ট। এটা হতে পারে কোনো একটা থেরাপি দিয়ে, অনেকভাবে হতে পারে, বাট আমি জানি না কোনটা নিয়ে কাজ করব। তাহলে আমাকে এখন কি করতে হবে? একটা স্পেসিফিক টপিক এই জায়গা থেকে নিতে হবে। ওকে, ধরে নিচ্ছি আমি ন্যাচারাল রিসোর্স নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ ন্যাচারাল রিসোর্স ইউজ করে প্রিভেনশন করবো বা ট্রিটমেন্ট করবো লাং ক্যান্সারটাকে। এখন এই যে ন্যাচারাল রিসোর্স তো অনেক রকমের আছে, তাই না? অনেক রকমের আছে। ভেষজ উদ্ভিদ আছে, প্লান্ট আছে, কম্পাউন্ড আছে। আবার কম্পাউন্ডের মধ্যে অনেকগুলো আছে, কিছু আছে সমুদ্রতে পাওয়া যায় মেরিন প্রোডাক্ট, কিছু আছে আপনার গাছে পাওয়া যায়, এরকম কিছু আছে। এগুলোর মধ্যে আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যেমন ফ্লাভোনয়েড একটা গ্রুপ আছে, এখানে অনেক প্লান্ট আছে ও অনেক কম্পাউন্ড আছে, যেমন কোয়ারসেটিন আছে, ইজিসিজিয়া আছে, এপিজেনিন আছে। ওকে, এরকম টপিক আছে, অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো কম্পাউন্ড আছে। এখন আমি যদি চাই যে কোনো একটা কম্পাউন্ড নিয়ে কাজ করতে চাই, এখন কি আমি শুধুমাত্র কম্পাউন্ড নিয়ে কাজ করব? আমি চাইলে এটাকে আরও মডিফাই করতে পারি। এইটার সাথে আমরা কোনো ন্যানো পার্টিকেল অ্যাড করে দিতে পারি, গোল্ড, সিলভার, যে কোনো একটা কিছু অ্যাড করতে পারি। আমি কি শুধু এগুলো অ্যাড করতে পারি? এটাকে আমরা চাইলে আরও মডিফাই করতে পারি, যেটা হচ্ছে একদম ন্যানো মেডিসিন টাইপের হয়ে যায়। এখন আমি পুরো বিষয়টা আপনাদেরকে বলি। একদম প্রথমে ছিল কি? ক্যান্সার। ক্যান্সারটা ছিল একটা, যদি গাছ হয় গাছের একদম শিকড় বা গোড়া, এটা ছিল ক্যান্সার একটা টপিক। আর আপনি এইটার একদম ছোট একটা যদি মানে শাখা প্রশাখা যদি বলি, ওইখানে যদি চলে যান, একদম গাছের একদম পাতার একদম কর্নারে যদি চলে যান, ওইটা হচ্ছে আপনার রিসার্চ টপিক। আপনি মূলত ওইটা নিয়ে কাজ করবেন। ওকে, সো এইভাবে রিসার্চ টপিক হচ্ছে সিলেক্ট করতে হয়। কখনো জেনারেল বা বড় কোনো কিছু আমরা রিসার্চ টপিক হিসেবে সিলেক্ট করতে পারি না। বিষয়টা কি আপনাদের ক্লিয়ার হয়েছে যে রিসার্চ টপিক কীভাবে সিলেক্ট করতে হয়? জি ভাই। ওকে, যদি এটা বুঝে থাকেন তাহলে তো খুবই ভালো। এখন কথা হচ্ছে যে আপনি তো
জানেন না আসলে যে রিসার্চ টপিকটা আপনি আসলে জিনিসটা বুঝতে পারছেন যে আচ্ছা আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে রিসার্চ টপিক এইভাবে কাজ করতে হয়। কিন্তু আপনি তো আসলে জানেন না যে কিভাবে রিসার্চ টপিকটা সিলেক্ট করতে হয়। সেক্ষেত্রে আপনি কি করতে হবে? রিসেন্ট পাবলিকেশন যেগুলো আছে এগুলা পড়তে হবে। যেমন এটা ২০২৬ সাল। আপনি ২০২৬ সালে দেখবেন যে লাং ক্যান্সার নিয়ে কোন পেপারগুলো পাবলিশ হয়েছে ওগুলো আপনারা পড়বেন। যেগুলো বিশেষ করে আপনার ট্রিটমেন্ট রিলেটেড, ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে ওগুলো রিলেটেড আপনি এগুলো খুঁজে বের করে ওগুলো হচ্ছে পড়বেন। ওগুলো যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার রিসার্চ টপিকটা পেয়ে যাবেন। কারণ প্রত্যেকটা রিসার্চ পেপারে একদম শেষের দিকে কনক্লুশন যদি বলি বা ডিসকাশন যদি বলি তখন প্রত্যেকটা পেপারে লিমিটেশন থাকে বা তারা ফিউচারে কী নিয়ে কাজ করা যেতে পারে তার ফিউচার ডিরেকশনটাকে ওইটা তারা বলে দেয়। ওই জায়গা থেকে আপনি রিসার্চ গ্যাপটাকে খুঁজে পাবেন, ওইটাই হবে আপনার রিসার্চ টপিক। দেন ওইটার সাথে আপনি আরও অনেক কিছু অ্যাড করে নতুন একটা থিম দাঁড় করাবেন। ওকে, তার মানে রিসার্চ টপিক আমরা প্রথমে বোঝার ট্রাই করব, এরপর রিসার্চ গ্যাপটা খুঁজে বের করব কোন জায়গা থেকে, এই লিটারেচার রিভিউ করে। লিটারেচার রিভিউ বলতে এখানে লিটারেচার বলতে সাহিত্য না, লিটারেচার বলতে বোঝাচ্ছে সায়েন্টিফিক যে পেপার আছে যেগুলো বিভিন্ন জার্নাল পাবলিশ হয়েছে ওইগুলো, ওগুলো আপনি পড়বেন রিসেন্ট পেপার, তারপর হচ্ছে আপনি পেয়ে যাবেন। এখন রিসেন্ট পেপার আপনি কিভাবে খুঁজে বের করবেন ওইটা আমরা পরে দেখাবো। গুগল স্কলার থেকে বা পাবমেড থেকে কিভাবে আপনি সালটাকে ফিল্টার করে রিসেন্ট পেপার খুঁজে বের করবেন। এরপর ধরে নিচ্ছি আপনি খুব সুন্দর করে রিসার্চ আপনি এটাকে খুঁজে বের করতে পেরেছেন, রিসার্চ গ্যাপটা খুঁজে বের করেছেন, আপনি এটা নিয়ে কাজ করবেন। নেক্সট কাজ হচ্ছে রিসার্চটাকে ডিজাইন করা। আপনি কোন ডিজাইনটা আপনি ফলো করবেন? দেখেন অনেকভাবে আমরা রিসার্চ করতে পারি। একটা হচ্ছে ড্রাই ল্যাব, একটা হচ্ছে ওয়েট ল্যাব। ড্রাই ল্যাব বলতে বোঝায় যে ইন সিলিকো। ইন সিলিকো বলতে কি বোঝায়? যে এটাতে আপনি কম্পিউটারে বসে কাজ করেন, ওইটাকে আমরা এক কথায় বলতে পারি ইন সিলিকো। যেমন বায়ো ইনফরমেটিক্স, ইট ইস ওয়ান কাইন্ড অফ ইন সিলিকো স্টাডি। ওকে, ড্রাগ ডিজাইন, ইট ইস ওয়ান কাইন্ড অফ ইন সিলিকো স্টাডি। যেমন আমাদের ড্রাগ ডিজাইনের কোর্স আছে, ওইখানে আমরা কি করে ড্রাগ ডিজাইন করে দেখাই, একটা ড্রাগ কীভাবে ডিজাইন করতে হয়, তার কোন প্রপার্টি আছে, কিভাবে করতে হয়, সম্পূর্ণটা কিন্তু কম্পিউটার বেস করা, আমাদের কিন্তু ল্যাবে যেতে হয় না। সো এটা হচ্ছে আমাদের ইন সিলিকো স্টাডি। আরেকটা হচ্ছে ওয়েট ল্যাব, যেটা আমরা ল্যাবে বসে কাজ করি। যেমন এখন আমরা পিসিআর কাজ করতেছি আমাদের ল্যাবের ভিতর পিসিআর মেশিন ইউজ করে। ওকে, এটা হচ্ছে ওয়েট ল্যাব। আপনি এখন কোনটা নিয়ে কাজ করবে এটা আপনাকে ডিফাইন করতে হবে, আপনাকে ডিজাইন করতে হবে। এটা হচ্ছে মূলত এইটা। এটাকে অনেকভাবে ক্লাসিফাই করা যেতে পারে। যেমন আমরা দেখবো যে সার্ভে করা, ইট ইস ওয়ান কাইন্ড অফ রিসার্চ। এই ক্ষেত্রে কি করতে হয়? আপনি ফিল্ড থেকে বা পিপল থেকে ডাটা কালেক্ট করবেন, ইট ইস ওয়ান কাইন্ড অফ রিসার্চ। অর্থাৎ এটা আপনার ডিফারেন্ট টাইপ অফ রিসার্চ ডিজাইন করতে হবে ডিফারেন্টলি। ওকে, একইভাবে আমি যদি বলি কিছু আছে প্রাইমারি রিসার্চ, কিছু আছে সেকেন্ডারি রিসার্চ। আপনি ল্যাবে যেটা কাজ করবেন বা ইন সিলিকো স্টাডি যেটা করবেন এটা হচ্ছে আপনার প্রাইমারি রিসার্চ। আর রিভিউ আর্টিকেল লেখা এগুলো হচ্ছে সেকেন্ডারি রিসার্চ। অর্থাৎ অন্য যারা আছে তারা যে রিসার্চের কাজ করেছে ওই জায়গা থেকে যখন আপনি ডাটা নিয়ে কাজ করবেন ওইটা হচ্ছে সেকেন্ডারি রিসার্চ। ওকে, এই যে রিসার্চে যে বিভিন্ন ডিজাইন করা এই প্রত্যেকটা বিষয় থাকবে আমাদের এইটার ভিতরে। এরপরে যদি আরও সহজ করে বলি আপনাদেরকে, যেমন আপনার কোয়ালিটেটিভ রিসার্চ আছে কোয়ান্টিটেটিভ রিসার্চ আছে, এরপর দুইটা মিক্সড করে আবার রিসার্চ করা যায় এটাও আছে। যাক এটা আমরা দেখবো যে যখন ক্লাসিফিকেশন আছে ওইটার মধ্যে দেখব। এরপর ডাটা কালেক্ট করা, আপনি যদি ইন সিলিকো স্টাডি করেন ডাটা কালেক্ট করতে পারেন। এরপর করতে হবে আপনাকে, আপনি যদি সার্ভে কাজ করেন আপনি ডাটা পাবেন ওই জায়গা থেকে, মানুষের বয়স কত, মানুষের এটা পুরুষ নাকি মহিলা, এরপর তারা কোন ধরনের খাবার খায়, তারা সারাদিনে কি করে না করে, এই প্রত্যেকটা ডাটা কিন্তু আপনারা পাবেন। সো ওইটা হচ্ছে ডাটা কালেক্ট করা। ল্যাবে যখন কাজ করবেন আপনি ওই জায়গা থেকে ডাটা কি করবেন, কালেক্ট করবেন। আপনি যদি ক্লিনিক্যাল স্টাডি করেন, মেডিকেল স্টুডেন্ট যদি হয়ে থাকেন এমবিবিএস, সেক্ষেত্রে আপনি পেশেন্ট থেকে ডাটা কালেক্ট করবেন। ওকে, এর পরবর্তীতে ধাপ হচ্ছে আপনার ডাটাটাকে অ্যানালাইজ করা। ডাটা নিয়ে তো আপনি রেখে দিবেন না, প্রিজার্ভ করবেন, ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে হবে, তাই না? অ্যানালাইসিস করা বলতে কি বোঝাচ্ছি? অনেক কিছু বোঝাচ্ছে এখানে। যেমন আপনি যে ডাটাটা আছে ওই ডাটাটার তো কোনো মিনিং নাই, তাই না? ওই ডাটাটাকে আপনি একটা মিনিং দিবেন, আর মিনিং দেওয়ার জন্য আপনাকে অ্যানালাইজ করতে হবে। এক্ষেত্রে আপনার বেশ কিছু সফটওয়্যার আছে, যেমন এসপিএসএস একটা সফটওয়্যার আছে এখানে, একটু যদি দেখাই, এখানে তো ছিল এসপিএসএস। আচ্ছা, যাই হোক এখানে এসপিএসএস একটা সফটওয়্যার আছে, এইটা স্টার্ট একটা সফটওয়্যার আছে, এটা এগুলো দিয়ে ডাটা অ্যানালাইসিস করা যায়, বা আরও ডিফারেন্ট অনেকগুলো আছে। ওকে,
ওগুলো হচ্ছে আপনারা করবেন। এরপর আপনি ম্যানুস্ক্রিপ্ট যেটা আছে ম্যানুস্ক্রিপ্টটা লিখবেন। ম্যানুস্ক্রিপ্ট লেখার জন্য আপনাকে যে টুলগুলো ইউজ করা লাগবে, যে ধরনের সফটওয়্যারগুলো ইউজ করা লাগে ওগুলো আপনি ইউজ করুন। যেমন বায়োরেন্ডার দিয়ে ফিগার ড্র করা, গ্রাফ তৈরি করার জন্য আপনি অরিজিন ল্যাব একটা সফটওয়্যার আছে, ওইটা ইউজ করতে পারেন গ্রাফ করার জন্য। বা আপনি অনেক সময় গ্রাফ তৈরি করতে পারেন এক্সেল দিয়ে, এটাতে করা যায়। তো আপনি কি করবেন? ম্যানুস্ক্রিপ্টটা লিখবেন পরবর্তী ধাপ। ধরেন আপনার ম্যানুস্ক্রিপ্ট লেখাটা হয়েছে। দেন কি করবেন? আপনি আপনার এই পেপারটাকে আপনার প্রফেসরের কাছে পাঠাবেন বা সুপারভাইজারের কাছে পাঠাবেন। তিনি এটাকে ইভালুয়েট করবে। ইভেন আপনি আপনার যে কো-অথর যারা আছেন, রিসার্চ টিমে যারা আছেন তাদের সাথে শেয়ার করবেন। তারাও এটা ইভালুয়েট করবে। দেখবে কোথাও কোনো ভুল আছে কিনা। আপনি ভুলটাকে সংশোধন করবেন। ফাইনাল ভার্সনটা আপনি জার্নালে সাবমিট করবেন। সো বিফোর সাবমিশন এ জার্নাল ইউ নিড টু সিলেক্ট এ সুইটেবল জার্নাল ফর সাবমিশন। আপনাকে একটা জার্নাল সিলেক্ট করতে হবে যেটা হতে হবে সুইটেবল। তো ধরে নিচ্ছি জাস্ট ইউ সিলেক্টেড ওয়ান জার্নাল ফর সাবমিশন ফর ইউর আর্টিকেল। After that, you need to submit your article in the journal. Okay. So after submission, this journal, your paper, your manuscript will be evaluated by the editorial board of the journal. আপনি যখন জার্নালটাকে সাবমিট করবেন, আপনার জার্নালের যে এডিটোরিয়াল যে বোর্ড আছে, যে মেম্বার আছে, তারা আপনার পেপারটাকে ইভালুয়েট করবে। ওইটাকে আমরা বলছি পিয়ার রিভিউ প্রসেস। পেপারটা সাবমিট করার পর পিয়ার রিভিউ প্রসেসটা শুরু হয়ে যাবে। এটা রিভিউ করবে। কে করবে? এডিটোরিয়াল বোর্ড মেম্বার যারা আছেন তারা করবে। করার পর তারা যদি মনে করে যে আপনার পেপারটা খুব ভালো, তাহলে পেপারটাকে আন্ডার রিভিউতে পাঠাবে। বিভিন্ন রিভিউয়ারদের তারা ইনভাইট দিবে, দিয়ে বলবে এই যে দেখো এই জার্নাল, এই পেপারটা তোমরা একটু রিভিউ করে আমাদেরকে পাঠাও। তখন তারা পাঠাবে। আর যদি দেখে জার্নালের বা আপনার পেপারের কোয়ালিটিটা খুব খারাপ, পেপারটাকে তারা রিজেক্ট করে দিবে। পেপারটা কখনোই তারা রিভিউয়ারদের কাছে পাঠাবে না। আমি আপনাদেরকে দেখাবো এই প্রসেসটা কীভাবে কাজ করে, কিন্তু ওইটা রেকর্ডিং থাকবে না, যেহেতু ওইটা অন্যজনের পেপার, অন্য অথরের পেপার আমার কাছে আসছে ওইটাকে রিভিউ করার জন্য। সো আমি ওইটা আপনাদেরকে দেখাবো। যদিও এখন পর্যন্ত আমি হিউজ পরিমাণ জার্নালের রিভিউ হিসেবে কাজ করেছি, অনেক জার্নালে কাজ করেছি, এখনও করছে। এখন একটু ব্যস্ত থাকার কারণে অনেকগুলো করা হয় না। বাট আমি যদি আপনাদেরকে বলি এইটা কীভাবে কাজ করে, এই প্রসেসটা অ্যাটলিস্ট আপনাদেরকে দেখাবো ক্লাস শেষে। জাস্ট 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে হয়তো। আর ওইটা আমরা রেকর্ডিং করবো না, কারণ ওইটা একদম ইন্টারনাল ইস্যু, দ্যাটস ওয়াই। এরপর এই প্রসেসটা কয়েকবার হবে। জার্নালে সাবমিট করা, আবার রিভিউয়ারদের কাছে কমেন্ট যাওয়া, রিভিউয়াররা কমেন্ট দিবে, জার্নাল আপনাকে আবার ফেরত পাঠাবে। আপনি আবার এটাকে অ্যাড্রেস করে কমেন্টগুলো আবার জার্নালে সাবমিট করবেন। জার্নাল ওটাকে ইভালুয়েট করবে। ইভালুয়েট করার পর তার আবার পাঠাবে রিভিউয়ারদের কাছে। দেন রিভিউয়ার এটাকে অ্যাকসেপ্ট দিবে অথবা রিজেক্ট দিবে। যদি অ্যাকসেপ্ট দেয় তো এরকম কয়েকবার করে যাওয়া আসা করবে। ফাইনালি পেপার আপনার অ্যাকসেপ্ট হবে অথবা রিজেক্ট হবে। আর এই প্রসেসটা হচ্ছে আপনার রিভিশন অ্যান্ড রিসাবমিশন। ওকে, কয়েকবার করে হবে। রিভিশন ও রিসাবমিশন, রিভিশন ও রিসাবমিশন। ফাইনালি পেপারটা অ্যাকসেপ্ট হবে। আর পেপারটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর গ্যালারি প্রুফ হবে। এটা দেয় ফাইনাল, আপনি চেক করবেন আপনার নাম ভুল আছে কিনা, অ্যাপ্লিকেশন ভুল আছে কিনা, আপনি যে অ্যাকনলেজমেন্ট ইউজ করেছেন এটা ঠিক আছে কিনা, এই বিষয়গুলো আপনি ভালো মতো একটু দেখবেন। যদি দেখে সব কিছু ঠিকঠাক আছে, পেপারটা আপনি সাবমিট করে দিবেন আবারও। দেন পেপারটা পাবলিকেশন হয়ে যাবে। পাবলিকেশন হয়ে যাওয়ার পর সাথে সাথে অনলাইনে আসে না, কয়েকদিন সময় লাগে। কখনো কখনো হচ্ছে বেশ ভালোই সময় লাগে, 10 দিন 15 দিন সময় লাগতে পারে। সো যখন পেপারটা পাবলিকেশন হয়ে যাবে এটা অনলাইনে চলে আসবে। আরেকটা হচ্ছে পোস্ট পাবলিকেশন। অনেক সময় দেখা যায় যে তারা শুধুমাত্র টাইটেল আর অ্যাবস্ট্রাক্টটা পাবলিশ করে দেয়, তারপর 10 দিন পর গিয়ে তারা ফুল আর্টিকেলটা পাবলিশ করে। সো এটা হচ্ছে পোস্ট পাবলিকেশন, যখন ফুল আর্টিকেলটা পাবলিকেশন হয়ে যাবে। যদি এটা ওপেন অ্যাক্সেস হয় ফুলটা কিন্তু পাবলিকেশন হয়ে যাবে। এরপর হচ্ছে অবজারভেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট। এটা হচ্ছে একটা স্পেশাল কেস। আপনি যে পেপারটা লিখেছেন ওইখানে যদি কোনো ভুল থাকে, তখন 2 বছর 3 বছর 4-5 বছর পর ভুলটা কেউ একজন ধরলো, অন্য একজন অথর বা অন্য একজন রিসার্চার, তখন আপনার পেপারটাকে নিয়ে জার্নালে ইমেল করবে, বলবে যে আপনারা 2022 বা 2021 বা 2018 যে পেপারটা পাবলিশ করেছেন ওই পেপারের মধ্যে মেজর একটা ভুল আছে, এই ভুলটাকে কারেক্ট করতে হবে। ওইটাই হচ্ছে মূলত অবজারভেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট। তখন আপনারা কোরিজেন্টাম পাবলিশ করতে পারেন, কারণ তখন জার্নাল আপনাদের সাথে যোগাযোগ করবে ইমেলের মাধ্যমে, আপনাদেরকে বলবে আপনারা 2018 সালের
এই তারিখে পেপারটা পাবলিশ করেছেন, আপনার পেপারে একটা ভুল আছে, ওই ভুলটা কারেক্ট করতে হবে। এখন আপনারা কি করতে চান? তখন আপনারা বলবেন ওকে প্রবলেম নেই, আমরা কারেক্টেড ভার্সন আবার পাবলিশ করতে চাই। তখন তারা আপনাকে ওই যে আগে যে সাবমিট করেছেন ওই ফাইলটা আপনাকে পাঠিয়ে দিবে, আপনি ওইটার উপরে কারেকশন করবেন, কারেকশন করে আবার সাবমিট করবেন জার্নালে, বা ওই এডিটরকে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর ওই এডিটর ওইটাকে আবার পাবলিশ করবে কারেক্টেড ভার্সন হিসেবে। তার মানে আপনার এখন দুইটা ভার্সন পাবলিশ। প্রথম হচ্ছে আপনার যে ভুল বা ইনকারেক্টেড ভার্সন যেটা পাবলিশ হয়েছিল 2018 সালে ওইটা, আর এখন 2026-এ এসে যে কারেক্টেড ভার্সন আছে এইটা পাবলিশ হয়েছে বা হবে। ওকে, সো এইটা হচ্ছে এই জিনিসটা, অবজারভেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট। সো এই ফুল প্রসেসে হচ্ছে গিয়ে একটা আর্টিকেল কাজ করে, অর্থাৎ টপিক সিলেকশন থেকে শুরু করে একদম অ্যাকসেপ্টেন্স বা পাবলিশ, এবং পাবলিশের পরও কোনো প্রবলেম হয় কিনা, এই পুরো প্রসেসটা এভাবে মূলত কাজ করে। অ্যাগেইন এই ফুল প্রসেসটা এটা কোনো জায়গা থেকে এরকম না যে কপি পেস্ট করা, নিজে ডেভেলপ করা, যেহেতু নিজে এখন পর্যন্ত অনেক কাজ করেছে, আমার রিসার্চ টিম অনেক কাজ করেছে। সো আমি দেখেছি এই ফ্লোটা মেনটেন যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনার অনেক কিছু শেখা হবে, আর আপনার আর্টিকেলও ঠিক এই ফ্লোটা মেনটেন করে সামনের দিকে আগাবে। এখন আমাকে একটু বলেন তো, এই পুরো প্রসেসটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা আমরা এটা বুঝতে পেরেছি কিনা। আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে আর কি, পরবর্তী থেকে আমরা শুরু করবো আর কি প্রত্যেকটা জিনিস ধরে ধরে একদম ডিটেইলসে। আর ওকে, এনিওয়ান? ফ্লো চার্টটা ভাইয়া হয়তো আন্ডারস্ট্যান্ডেবল, বাট ওই আপনি যেটা বললেন হয়তো আপনি পার ক্লাস পার টপিক গেলে তখন আরো ক্লিয়ার হবে। জি, ফ্লো চার্ট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। ওকে, মানে জিনিস তো বোঝা যাচ্ছে তাই না, মানে কিভাবে হচ্ছে গিয়ে হচ্ছে কাজ করে। যাই হোক, আপনারা খুব হয়তো নতুন, আমি জানি না, যার কারণে আপনাদের কাছে হয়তো একটু জটিল মনে হতে পারে, বাট যখন কোর্সটা আপনার পুরোটা শেষ করবেন তখন দেখবেন যে বিষয়টা খুব ইজি মনে হচ্ছে। কারণ এখানে প্রত্যেকটা টার্ম হয়তো আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু যখন এটা প্রায় 1 মাস ধরে শুনবেন, আমাদের কানও এটা ইউজড হয়ে যাবে শুনতে শুনতে, তখন আর বিষয়টা ওরকম কঠিন মনে হবে না, আই থিঙ্ক। আপনারা একটা কাজ করতে পারেন, এটার একটা, আচ্ছা কেউ একজন এটা একটা স্ক্রিনশট তুলে কাইন্ডলি হচ্ছে গ্রুপে দিয়ে দেন। এনামুল বা কেউ একজন এটার স্ক্রিনশট তুলে গ্রুপে দিয়ে দেন, আর এটা আপডেট যে ভার্সনটা ওইটা আমি আপনাদেরকে গ্রুপে দিব, আমাকে একটু খুঁজতে হবে। যে কেউ একজন কাইন্ডলি এটা তুলে একটু গ্রুপে দিয়ে দেন। এই যে মেইনলি ফ্লো চার্টটা নিয়েছেন স্ক্রিনশট? ওকে, ঠিক আছে, আমাদের তৃষা দিয়েছে এটা, ওকে ফাইন। তাহলে হচ্ছে আমি আজকের মতো ক্লাস এখন শেষ করব, আর আপনাদেরকে ইমেলটা একটু দেখাই দিব আর কি, যাতে আপনাদের বিষয়টা একটু ভালো মতো ক্লিয়ার হয়েছে, আর ওইটা আমরা রেকর্ডিং করব না। ওকে, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে নাকি শেষ করে দিব? হ্যাঁ, ওই যে 1 মাস থেকে বলছেন পার সপ্তাহে 2টা করে ক্লাস হলে টোটাল 8টা ক্লাস হবে। না না না, ওইটা তো আমরা বলেছি আর কি, 2টা করে ক্লাস হবে না, 2টা করে ক্লাস হলে 1.5 মাস 2 মাস হয়ে যাবে। ওইটা জাস্ট মানে বলার জন্য হচ্ছে বলা, ওইটা প্রবলেম নেই। তাহলে পার পার উইক কয়টা ক্লাস থাকবে? পার ক্লাস উইক আপনার 2টা 3টা এমন করে হবে আর কি। তবে ক্লাস আপনাদের যা আছে না মিনিমাম 12টা হবে, এটুকু নিশ্চিত থাকেন। 12টা? হ্যাঁ, মিনিমাম হবে আর কি। আচ্ছা, জি, বুঝলাম, ঠিক আছে। কারণ মাঝে মাঝে হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে হয়তো আপনি আমাকে হয়তো বলবেন ভাই আজকে ক্লাসটা যদি একটু না নেওয়া যেত ভালো হতো আর কি, তখন দেখা যাবে যে আমরা ক্লাসটাকে হয়তো পরের দিন নিব, এরকম। বুঝতে পারছি। জি, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে নাকি হচ্ছে আমরা মানে শেষ করে দেব? ঠিক আছে, তাহলে হচ্ছে ক্লাস এখানে শেষ করছি, আর আপনারা কেউ যাবেন না, আমি ইমেল থেকে আপনাদের দেখাবো। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।